ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হবে বিএনপি, ছাড় পাবে না কর্মীরাও, বললেন তার। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার প্রাইম নিউজে। আজ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সিয়াম রেজওয়ান, আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনট্যাক্সে অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। এবার বিস্তারিত। শুরুতে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। বিএনপি ক্ষমতায় গেলে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আইন শৃঙ্খলা কেউ বাধাগ্রস্ত করলে দলের কর্মীকেও ছাড় দেয়া হবে না। সেই সঙ্গে দুর্নীতির টুটি চেপে ধরারও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। মিরাজ রাসেলের তোলা ছবিতে চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্টটি দেখুন। অনেকে যেতে পারে। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী 15 থেকে 20 বছর এই ইউথ ফোর্সই দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আশার কথা জানান। আমাদের যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তিনি জানান, খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। বিএনপি চেয়ারম্যানকে পেয়ে নানা রকম জিজ্ঞাসা ও ভাবনার কথা সরাসরি জানান শিক্ষার্থীরা। এখন যা যা বলেছেন তা যদি তা নিয়ে যদি কাজ করতে পারে, অবশ্যই আমি আশা করতেছি যে বাংলাদেশে আসলে যে প্রবলেমগুলো আমরা গত 1.5 বছর ধরে, না বলতে গেলে বিগত অনেক বছর ধরে ফেস করতেছি, আশা করি সবগুলাই আসলে সলভ করা সম্ভব। ওনার যে প্ল্যানগুলো উনি নিচ্ছেন, এগুলো যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমাদের দেশ হচ্ছে গিয়ে হয়তো একটা ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দেন তারেক রহমান। দক্ষ জনশক্তি তৈরি, উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ পরিকল্পনার কথা জানান তারেক রহমান। নিরাপত্তা ও স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, গ্রাম ভিত্তিক 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বিএনপির। এদের মধ্যে 80 থেকে 85% হবেন নারী, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করবো, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে, এইভাবে খাওয়া দাওয়া করো তাহলে ডায়াবেটিক রোগ হবে না, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের ওই মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়। এই ইউথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের প্রায় 50টি বিশ্ববিদ্যালয় ও কলেজের 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হতাশ হবার কোনো কারণ নেই। আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আগামী 12 তারিখ দুর্বৃত্তরা ভোট বাক্সে হাত দিলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, দেশে কিংবা বিদেশে কারো চোখ রাঙানিকে ভয় পায় না জামায়াত। রাজধানীতে পৃথক 2টি সমাবেশে অংশ নিয়ে সব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে।
রোববার ঢাকায় দুটি নির্বাচনী জনসভা করে জামায়াত ইসলামী। ঢাকা ৪, ৫, ৬ ও ৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে এসব সভায় প্রধান বক্তা ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। সকালে ঢাকা ৪ ও ৫ আসনে নির্বাচনী জনসভা ছিল যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায়। এখানে জামায়াতের আমির বলেন, ফেসিবাদের শিকড় উপড়ে ফেলতে গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে হবে। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। 12 তারিখ হ্যাঁ হবে না না হবে? আর একটু জোরে বলেন, হ্যাঁ হবে না না হবে? দুপুরে ধূপখোলা মাঠে জনসভা ছিল ঢাকা ৬ আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে। অবশ্য এখানে উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিও। সভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, যাদের ৩৯ জন প্রার্থী ঋণখেলাপি, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। জামায়াত নেতারা বলেন, সব সভ্য দেশের সাথে সুসম্পর্ক থাকবে, কিন্তু কারো প্রভুত্ব মেনে নেবে না বাংলাদেশ। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে সফল করার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে তা দেশের জন্য যুগান্তকারী বিষয় হবে উল্লেখ করে সেজন্য প্রচার চালানোর আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। এদিকে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশকে বদলাতে হলে রাষ্ট্র বদলের দলিলে ভোটারদের হ্যাঁ বলতে হবে। এদিকে ভোটারদের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। আগামী 5 বছর শুধু নয়, 5, 10, 15, 20 বছরের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান সেইটার দিক নির্দেশ দিয়ে দেবেন ওই গোলাপি ব্যালটে। প্রশ্ন করেন আপনাদের মার্কা কি? আমাদের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ মার্কায় টিক চিহ্ন। যে যেখানে আছেন ওখানেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবো। আশা করি আগামী 12 তারিখ হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে এদেশের চেহারাকে আমরা পরিবর্তন করে দিতে পারব। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ঢাকায় কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন। সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিদেশি কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি স্বচ্ছ নির্বাচন বিষয়ে কমিশনের প্রতি তারা আস্থাশীল। নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার মোতায়েন করার বিষয়ে জানান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। At every stage আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি। তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে। দর্শক, ফেনীর জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়,
তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারেরটা কি, এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারাগারে শুনেছেন? হাত তুলেন থেকে। এই তো পল্লী চিকিৎসক, ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন দিকে, এই যে রাস্তার ওখানে সাইডে, আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতন, ধন্যবাদ, হাত নামান। এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো, আল্লাহ না করুক, বড় কোনো অসুখ বিসুখ না হয়। এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর, 1.25 বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? আপনারা বহু মানুষের, এই ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালীর বহু অঞ্চল, বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু, হাঁস মুরগি নষ্ট হয়ে গেল, হয়েছে না? আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করবেন আপনারা? কি ভাই, পিছনে যারা আছেন খাল খনন করবেন? এই যে পিছনে দেখি না তো, ওই যে খাল খনন করতে চান? তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ। খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের? কি ভাই, হবে? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা খাল খনন করব। ঠিক একইভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের। সেই পরিকল্পনাটি হচ্ছে, আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, যুব সমাজের, এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি, আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে, এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই, যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান, তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে, যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানার ব্যবস্থা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে? কি মনে করেন আপনারা? পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা? পরিকল্পনা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে, পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে এই পরিকল্পনা, আস্তে আস্তে কথা শুনতে হবে তো, কথা শুনতে হবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তো আপনাদের সাহায্য না হলে, আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন, ধানের শীষ নির্বাচিত হলে আগামী 12 তারিখের নির্বাচনে, তাহলেই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি, এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে
কিভাবে গত 15 বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল, কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম, কিন্তু সেই প্রতিপক্ষদের সম্পর্কে যদি আমি কথা বলি তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারবো। তখনই জনগণের লাভ হবে। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন 5ই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায়। যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের তরুণদের, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের মানুষরা, দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিরাপদে চাকরি বাকরি করতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো, এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি, সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কাজেই ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে, আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। দর্শক, ফেনীর জনসভায় কথা বলছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। অন্যান্য খবরে যাচ্ছি। পলাতক শেখ হাসিনাকে ফেরত না দিয়ে প্রকাশ্যে বাংলাদেশের সরকার ও নির্বাচনের বিরুদ্ধে বার্তা প্রচারের সুযোগ তাঁকে করে দিয়েছে ভারত, যা স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে। 23শে জানুয়ারি দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের পর কড়া প্রতিক্রিয়ায় একথা বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিকেলে প্রকাশ করা একই বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের এমন অবস্থানে বাংলাদেশ বিস্মিত, হতবাক এবং মর্মাহত। শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে উল্লেখ করে তাকে প্রকাশ্যে ঘৃণ্য বক্তব্য প্রদানের সুযোগ দেয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মানদণ্ডের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ভারতের আচরণ প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা,
সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতি এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা বলে মনে করে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বাজি স্টিল বিরতি। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন প্রাইম নিউজ। অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর সহ 3 জনের কাছে সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ এসেছে সংস্থাটিতে। আর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। হঠাৎই আলোচনায় একসময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর। তবে নতুন করে নাটক বা ওয়েব সিরিজের অভিনয়ের জন্য নয়, তিনি সহ 3 জনের বিরুদ্ধে উঠেছে অর্থ পাচারের অভিযোগ। দেখার মতো ফাটাফাটি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ এসেছে, অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর সহ 3 জন বিদেশে টাকা পাচার করেছেন। এ ঘটনা অনুসন্ধানে তাদের কাছে সম্পদের তথ্য চেয়েছে দুদক। উর্মিলা শ্রাবন্তীকর, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তো তার বিরুদ্ধে আছে। এছাড়া উনি মূলত আসলে বিদেশে অর্থ পাচার করেছেন, এই ধরনের অভিযোগ আছে দুদকে। মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে টাকা পাচারের অভিযোগ রয়েছে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের বিরুদ্ধে। ঘটনা অনুসন্ধানে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। দুদকের আবেদনে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার 22 কোটি টাকার সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। গণভোটে হ্যাঁ পরাজিত হলে উচ্চ কক্ষের আকাঙ্ক্ষা ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম.এ. মতিন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, এবারের নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতি কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহাদি সেকেন্দারের রিপোর্টে। বিগত সরকারের অধীনে হওয়া নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক আছে। মানুষের ভোটাধিকার বা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ফলে এবারের গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ সাধারণ মানুষের। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা তুলে ধরেন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা, যেখানে সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল তেজগাঁও কলেজ ফ্যাসিস্টের রাখা যে সকল কালসাপগুলো ছিল সেগুলোকে বাছাই করে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করেছে। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ের নির্বাচন ছিল ভোট হরণের নির্বাচন। বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্র তৈরি ও সুশাসন ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। দেশে বিদেশে যে ধরনের বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে, সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি পাবে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা গণভোটকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। তাহলে কিন্তু আমরা নির্বাচনের যে কলঙ্ক আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়ে গেছে বিগত 3-4টি নির্বাচন, সেই কলঙ্ক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। আর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম.এ. মতিন বলেন, দেশের মানুষ সজাগ থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এছাড়া কোনো ষড়যন্ত্র নির্বাচন ভণ্ডুল করতে পারবে না বলেও মত তার। হা ভোট ফিল করে তাহলে কি হবে,
যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের যেটা আপার হাউস থাকবে ওইটা কিন্তু মানুষ আর পাবে না। হয়তো ইলেকশনে 300 আসনে জয়ী হবে, কিন্তু ওই ধারণাটা মানুষের যে আকাঙ্ক্ষা ওটা বেঁচতে যাবে। সবশেষ ফলাফল, এদিনের বিজয়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। প্রাইম নিউজ থেকে আবারও বিরতিতে যাচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় শেষ মুহূর্তে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসে পণ্য কিনছেন ক্রেতারা। দেশি বিদেশি পণ্যের স্টল প্যাভিলিয়নগুলো ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আরও বিস্তারিত জানবো, প্রতিনিধি হাসান মজুমদার বাবলু আমাদের সাথে যুক্ত আছেন। বাবলু, এ সপ্তাহের প্রথম কর্মদিবস আজকে, গেল 2 দিনের তুলনায় আজকে মেলায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? বেচাকেনা কেমন হচ্ছে? সিয়াম, আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর অল্প কয়েকদিন রয়েছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। প্রতিদিনই, অর্থাৎ আজও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষের ঢল নেমেছে এবং এই মুহূর্তে মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ। মেলায় যে দূর দূরান্ত থেকে যারাই এসছেন তারা কিন্তু স্টল প্যাভিলিয়ন গুলোতে ভিড় করছেন। আমরা দেখেছি যে মেলার যে স্টল প্যাভিলিয়ন গুলো রয়েছে, দেশি বিদেশি যে পণ্যের অফার গুলো রয়েছে, সেই অফার গুলোর লুফে নিতে কিন্তু স্টল প্যাভিলিয়ন গুলোতে ক্রেতাদের প্রচন্ড ভিড় আমরা দেখেছি এবং বিক্রেতারাও বেশ খুশি, কারণ মেলার এই মুহূর্তে এসে বেশ জমজমাট বেচা বিক্রি চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও মেলা কর্তৃপক্ষ বলছেন যে মেলায় যে দূর থেকে যারাই আসছেন তাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা মেলা কর্তৃপক্ষ করেছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। সিয়াম। হাসান মজুমদার বাবলু, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মজুমদার বাবলু। এবারে বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, এমন যুক্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়। এই সুপারিশ বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ। দুপুরে উত্তরায় নিজ কার্যালয়ে পোশাক খাতের সংকট নিয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক সরকার না থাকায় নিরাপত্তা শঙ্কায় পোশাক শিল্পের ক্রয়াদেশ সরে যাচ্ছে অন্য দেশে। এমন অবস্থায় সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করা হলে তৈরি পোশাক শিল্পে এটা হবে মরার উপর খাড়ার ঘা। এমন অবস্থায় বন্ড সুবিধা তুলে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন করা হলে ধ্বংসের কবলে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প। সম্প্রতি দেশীয় স্পিনিং মিল মালিকদের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে এনবিআরকে উদ্যোগ নিতে অনুরোধ জানায়। আগামী সরকারের কাছ থেকে কি কি এক্সপেক্টেশন। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন কুল চাষে ঝুঁকছে ঝিনাইদহের চাষিরা। অল্প দিনেই ভালো ফলন হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারাও। এতে কমছে বেকারত্বের সংখ্যা। ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর সহ জেলার 6টি উপজেলায় মোট 433 হেক্টর জমিতে চাষ হয়েছে নানা জাতের কুলবরই। হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের জুয়েল রানা প্রথমে 2023 সালে ইউটিউবে দেখে আগ্রহী হন কুল চাষে। এরপর কৃষি বিভাগের পরামর্শে 40% জমিতে গড়ে তোলেন বাগান। ভালো ফলন হওয়ায় গত বছর আরও 20 শতক জমি বাড়িয়ে 3 শতাধিক কুল গাছের বাগান করেছেন তিনি। মানভেদে এসব কুল বিক্রি হচ্ছে
85 থেকে 90 টাকা কেজি দরে। সংবাদে আবারও সময় হলো বিরতি। সঙ্গেই থাকুন। প্রাইম নিউজ দেখছেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করলে কানাডাকে 100% শুল্কের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা চীনের সঙ্গে ঘোষিত চুক্তি কার্যকর করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প তার পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর কার্নি হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে কানাডাকে চীন ট্রানজিট বানাতে চাইলে তিনি মারাত্মক ভুল করবেন। সন্ধ্যা 6টার প্রাইম নিউজ ছিল এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।